হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? প্রবাহী তড়িতের যে বিষয় নিয়ে আজকে আলোচনায় ফিরলাম সেই বিষয়টা হলো ওহমের সূত্র। ওহমের সূত্র এই বিষয়টা জানার আগে আমরা প্রবাহী তড়িতের কোন কোন বিষয়ে আলোচনা করেছি সেটা একবার দেখে নেব। আমরা প্রথমে আধানের কথা আলোচনা করছি। দুটো আধান, একটা আধানের সম্পর্কে ভালোভাবে ধারণা করার জন্য আমরা আধানের যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ বল, দুটো বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ বলের মান নির্ণয় করার জন্য সেখানে কুলম্বের সূত্রের কথা জেনেছি। সেখান থেকে আমরা এক কুলম্ব আধান এবং এক ইএসইউ আধান বা আধানের যে এককগুলো রয়েছে সেই এককগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। এবারে আমরা কেন আধান জেনেছি না, দেখো ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, এই কথাটা কোথা থেকে এসেছে? ইলেকট্রন থেকে এসেছে। ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি এসেছে। একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন যখন যাতায়াত করে একটা পরিবাহীর মধ্য দিয়ে, সেখানে তড়িতের প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ মানে কিছুই নয়, আধানের প্রবাহ। আর ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত আধান। ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয়, তড়িৎ প্রবাহ তার ঠিক বিপরীত দিকে হয়। ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয়, তড়িৎ প্রবাহ তার ঠিক বিপরীত দিকে হয়ে থাকে। এগুলো তোমরা আলোচনা করেছো প্রবাহী তড়িতের প্রাথমিক বিষয়। সেক্ষেত্রে তোমরা দেখেছো যে আধানকে কিউ দিয়ে লেখা হয়, আধানের একক কি হয়? কুলম্ব হয় আর ইএসইউ হয়। এদের মধ্যে রিলেশন কি হয়? 1 কুলম্ব ইকুয়ালস টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা দেখেছো। তারপরে তোমরা কি পেয়েছো না, একটা পরিবাহীকে এইরকম চিহ্ন দিয়ে লেখা হয়। তড়িতের একটা পরিবাহী, তড়িতের সুপরিবাহী জানো, কুপরিবাহী জানো, অর্থাৎ তড়িৎ আরও অন্যান্য পরিবাহীও আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, তাদের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ ঘটে। এই পরিবাহীগুলো তোমরা জানো। তাদের মধ্যে যে মূলত যার মধ্য দিয়ে আমরা যেগুলোকে ব্যবহার করে থাকি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, সেইগুলো কি কি না, কিছু হলো ধাতব পরিবাহী, তামা, রূপা, সোনা, পারদ, এই সমস্ত পরিবাহী আমরা ব্যবহার করে থাকি। এই পরিবাহীগুলোর যে যে আধানের বাহক, সেগুলো কি না, মুক্ত ইলেকট্রন। সেই মুক্ত ইলেকট্রনের কারণে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়। কিন্তু প্রত্যেকটা পরিবাহীর মধ্যে তো মুক্ত ইলেকট্রন রয়েছে, কিন্তু এমনি এমনি কি তড়িৎ প্রবাহ যায় না। তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য দায়ী হলো ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। একটা পরিবাহী রয়েছে, ওই পরিবাহীর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। অসংখ্য মুক্ত ইলেকট্রন কিন্তু সবসময় অবিন্যস্তভাবে তারা মুভ করছে, নড়াচড়া করছে। যেমন তোমরা দেখেছো গ্যাসের গতি তত্ত্ব, সেখানে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো সেখানে গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলো রয়েছে সেগুলো অবিন্যস্তভাবে চারদিকে ছোটাছুটি করছে। এখানে কিন্তু সেই ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহী পৃষ্ঠে কিন্তু অবিন্যস্তভাবে ছোটাছুটি করছে। ফলে এদিকে যতগুলো ইলেকট্রন যাচ্ছে, এদিকেও ততগুলো ইলেকট্রন যাচ্ছে। আলটিমেট এখানে তড়িতের কোনো প্রবাহ সৃষ্টি হচ্ছে না। কখন প্রবাহের সৃষ্টি হয়? যখন এর দুই প্রান্তে বিভবের পার্থক্য থাকে। বিভবের পার্থক্য থাকা মানে এইটা উচ্চ বিভব, এটা যদি নিম্ন বিভব হয়, তাহলে এদিক থেকে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হয়। আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি সে বিষয়ে আমরা আলোচনায় যাব না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকলে কি হবে, কিউ ইন্টু ই, একটা বল এদিকে সৃষ্টি হয়। আর বল নিয়ে যখন সে যাচ্ছে, তা কিন্তু ত্বরণ যে সবসময় বেড়েই যাবে তা নয়। তারা গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু ধাক্কি, গ্যাসের অণুর মতো এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো ধাক্কি করে থাকে। তার ফলে তাদের একটা ড্রিফট ভেলোসিটি থাকে, যে ভেলোসিটিটা অত্যন্ত কম। তড়িৎ প্রবাহের ভেলোসিটির সঙ্গে তার ভেলোসিটির একেবারেই সম্পর্ক সেরকমভাবে সরাসরি বেশি। তড়িৎ ক্ষেত্র এবারে তার যে বেগ, সেই বেগটা অনেক অনেক বেশি। আর ইলেকট্রনের যে বেগ, যেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলছি, সেই বেগের মান কিন্তু অত্যন্ত কম। এগুলো আলোচনা হয়েছে। তড়িৎ প্রবাহের ব্যাপার আলোচনা হয়েছে। কেন তড়িৎ প্রবাহিত হচ্ছে না, এখানে এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বলে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য ইলেকট্রনগুলোকে একমুখী একটা গতি দেওয়ার চেষ্টা করছে। এখানে দেখো তড়িৎ ক্ষেত্র V1 - V2 এটা যদি হাই হয়, তখন ইলেকট্রনগুলো কোন দিকে ছুটবে না, ইলেকট্রনগুলো যেহেতু ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তার জন্য ইলেকট্রনগুলো এদিকে ছুটবে। তার ফলে তড়িৎ প্রবাহ হবে এদিকে, আমরা জেনেছি। এবার তাহলে আমরা কিউ এর ভ্যালু জেনেছি, কিউ এর বিষয়টা জেনেছি। আর তারপরে আমরা দেখেছি যে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কি,
একক সময়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক তাহলে কি হবে? এটার একক যদি কুলম্ব হয়, এটার একক যদি সেকেন্ড হয়, কুলম্ব পার সেকেন্ড। সেই কুলম্ব পার সেকেন্ডকে আমরা সংক্ষেপে বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম দিয়ে লিখি। অ্যাম্পিয়ারের নামে এই এককটা হলো অ্যাম্পিয়ার ইউনিট। সেই এককগুলো কিরকম থাকে? মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার, এই সমস্ত একক কিন্তু ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়, বা এমনি সাধারণ যে তড়িৎ সেখানে মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ, গৃহস্থালিক তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, ফিউজের ক্ষেত্রে সেখানে অ্যাম্পিয়ার থাকে। সেখান থেকে যখন আস্তে আস্তে বিভিন্ন যন্ত্রে কারেন্টগুলো যাচ্ছে, সেই কারেন্টগুলো অনেকটা কম হয়, সেখানে সেটাকে মিলি অ্যাম্পিয়ার দিয়ে লেখা হয়। যাকে তড়িৎ প্রবাহ মাত্রার একক আমরা পেয়েছি। আধানের একক পেয়েছি কুলম্ব, আমরা সবসময় ব্যবহারিক এককটা লিখবো, এখন আর ইএসি একক লিখবো না। আধান আমরা প্রথমে লিখবো আধান, আধানকে আমরা কিউ দিয়ে লিখি, এর একক হলো অ্যাম্পিয়ার। দ্বিতীয়ত যেটা পেয়েছি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে লিখেছি, এর একক পেয়েছি, এটা হলো এর একক হলো কুলম্ব, আর এর একক হলো অ্যাম্পিয়ার। সিটা বড় বড় হাতে লিখতে হবে, বিজ্ঞানীর নামে আছে, এই কারণে এই এককগুলো বড় হাতে, ক্যাপিটাল সি, এটা ক্যাপিটাল এ। এদের পরিমাপের কথাও বলেছি। এবারে এই প্রবাহ মাত্রার জন্য দায়ী কে? না বিভব প্রভেদ, বিভব প্রভেদ। এটাকে আমরা ভি দিয়ে লিখি, V1 মাইনাস V2 বা ভি দিয়ে লিখি। এই বিভব প্রভেদের একক কি হয়? না ভোল্ট। এই বিভব প্রভেদের একক হয় ভোল্ট। এই বিভব প্রভেদ জানতে গেলে আমাদের ইন্ডিপেন্ডেন্টলি বিভবের সংজ্ঞা জানতে হবে। বিভব প্রভেদের সংজ্ঞা জানছি, কিন্তু বিভব হোয়াট ইজ পটেনশিয়াল যদি আমাকে কোশ্চেন করে তাহলে আমরা কি লিখব, বা বিভব কাকে বলে যদি কোশ্চেন করা হয় তখন আমরা কি লিখব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বিভবের সংজ্ঞা, প্রথমে যে আলোচনাটা সেটা হলো বিভবের সংজ্ঞা। বিভব কি? ধরো একটা বিন্দু, এইরকম একটা ক্ষেত্র রয়েছে, এই ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে বিভব জানতে চাই। সেই বিভব কত সেটা জানতে হলে আমাকে কি করতে হবে? অসীম থেকে, অসীম থেকে আমাকে ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে হবে। তার জন্য যে কৃতকার্য করা হবে তাকে বলবো ওই বিন্দুর বিভব। তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স আরও যদি খুব ভালো করে যখন ডিটেলসে পড়বে ক্লাস 12-এ, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে বিভবের যে সংজ্ঞাটা আরও ভালো করে বুঝতে পারবে। মোটামুটি তোমরা বুঝতে পারছো যে বিভব কিছুই নয়, একটা শক্তি। সেই শক্তিটা কি? তড়িৎ স্থিতিশক্তি, একক আধানের জন্য শক্তি। তাহলে বিভব আর শক্তি কিন্তু এক নয়, শুধু একটা একক আধান তার মধ্যে রয়েছে, তার মাঝে যে বিষয়টা রয়েছে সেটা হলো একক আধান, আর কিচ্ছু নয়। তাহলে বিভব আর শক্তির মধ্যে রিলেশন কি? না শুধু একটা আধানের গুণ বা ভাগ। দেখে নেওয়া যাক। একটি একক আধানকে তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। একটি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে, অসীমকে চিহ্ন দেওয়া হয় এইরকম ভাবে, অসীম থেকে এই বিন্দুতে আনা হলো, ধরো এই বিন্দুতে আনা হলো, তখন যে শক্তি খরচ করা হলো অর্থাৎ যে কৃতকার্য করা হলো সেই কৃতকার্যকে বলা হয় ওই বিন্দু। কৃতকার্যকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়ার্ক ডান, ওয়ার্ক ডব্লিউ। কিউ আধানকে আনতে কৃতকার্য যদি ডব্লিউ হয়, একক আধানকে আনতে কৃতকার্য কি হবে? ডব্লিউ বাই কিউ। সেটাই হবে তার বিভব। দেখো আমি আবারও বলছি, কৃতকার্য, শক্তি এগুলো সব একই ব্যাপার। বিভব মানেই হচ্ছে শক্তি। কার শক্তি? একক আধানের শক্তি। আমি একটা একক আধানকে যখন তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসবো অসীম থেকে, তার মধ্যে একটা তড়িৎ স্থিতিশক্তি জমা হবে। সেই শক্তিটা জমা হচ্ছে, সে পাচ্ছে কোথা থেকে? না আমি ওই আধানটাকে নিয়ে আসতে যে কাজটা করছি সেই কাজটাকে আমি বলছি ওয়ার্ক ডান, ডাব্লিউ। কিউ আধানকে নিয়ে আসতে ওয়ার্ক ডান যদি ডব্লিউ হয়, একক আধানকে নিয়ে আসতে কিউ আধান, ওই তিনটি মধ্যে কিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্য ডব্লিউ, একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য ডব্লিউ বাই কিউ। এইটাকে বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। ওই আধানের বিভব
তা কিন্তু নয়। আধান যাই হোক না কেন, আধান তো একক ধনাত্মক আধান, এই জন্য তো স্ট্যান্ডার্ড করা হয়েছে। ওই বিন্দুর বিভব VA, অর্থাৎ এখানে এই বিন্দুর বিভব আমি লিখব VA। VA সমান হচ্ছে কি, অসীম থেকে নিয়ে আসতে একক আধানকে। যে কাজ আমরা করেছি সেই কাজটা হলো ওই বিন্দুর পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল বা বিভব হলো কি, কৃতকার্য বাই আধান। কৃতকার্যের একক কি, জুল। আধানের একক কি, কুলম্ব। অর্থাৎ বিভবের একক কি হলো জুল পার কুলম্ব। বিভবের একক হলো জুল পার কুলম্ব। সেটাকেই আমরা নাম দিয়ে লিখছি ভোল্ট। তার একক বলছি ভোল্ট, সংক্ষেপে আমরা ভি দিয়ে লিখি। তাহলে বিভব কাকে বলে সেটা তোমরা এখানে আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় অবশ্যই, তোমরা যখন এই ভিডিও ক্লাসটি করছো তখন নিশ্চয়ই তোমরা নোট বই নিয়ে বসেছো। হ্যাঁ, সেখানে তোমরা সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সঙ্গে নোট করে নেবে। এখানে তোমরা এখনই লিখে ফেলবে যে বিভব কাকে বলে। বিভব বা পোটেনশিয়াল, বিভব বা পোটেনশিয়াল কি না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, ওই ক্ষেত্রের কোনো বিন্দুতে লেখা আছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য করা হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক, দেখো বিন্দুতে অসীম থেকে, ইনফিনিটি থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য করা হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। এটা তোমরা লিখবে। এবার বিভবের একক কি হবে, কৃতকার্য বাই আধান, V সমান W/K। এই ফর্মুলাটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর জুল পার কুলম্ব, এটার একক হলো জুল আর এটার একক হলো কুলম্ব। সেই জুল পার কুলম্বকে আমরা বলছি ভোল্ট, বিভবের একক হলো ভোল্ট। তাহলে আমরা আধান জেনেছি, তারপরে আমরা জেনেছি প্রবাহ মাত্রা। আধানের সঙ্গে প্রবাহ মাত্রা সম্পর্ক কি, Q = I × T। আর কৃতকার্যের সঙ্গে বিভবের সম্পর্ক কি, Q × V, W সমান Q × V। এই সম্পর্কগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা জানতে চাই এই প্রবাহ মাত্রা আর বিভব, একটা প্রবাহী তড়িতের ক্ষেত্রে এখন আর বিভব কার্যকরী নয়, বিভবের থেকে আরো, মানে বিভবের পরে যেটা আছে সেটা হলো বিভব প্রভেদ। ধরো আমরা বলেছিলাম যে এইখানে একটা তড়িৎ ক্ষেত্র ছিল, এটা A বিন্দু আর এটা B বিন্দু। অসীম থেকে আমরা একটা আধানকে, একক আধানকে এনেছি, তার জন্য এখানে কৃতকার্য হলো VA। তাহলে এই বিন্দুটার পোটেনশিয়াল বিভব হবে VA আর এই বিন্দুটার বিভব হবে VB। অসীম থেকে আধানকে, একক আধানকে আনতে কৃতকার্য। এবারে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কি হবে, VA - VB। কি, যখন VA লিখছি সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড, অসীম থেকে অন্য কোনো বিন্দুর উপর নির্ভর করছে না। অসীম মানে কি, সীমানাহীন। তার এই দূরত্বটা আমি যতটা দূরত্ব ভাবছি তার থেকেও বেশি দূরত্ব, সেটাকে আমরা বলছি অসীম। তাহলে অসীম থেকে একটা ধনাত্মক, একক ধনাত্মক বিন্দু আধানকে এই বিন্দুতে আনা হচ্ছে, তার জন্য কৃতকার্য VA। এটা একবারে ইন্ডিপেন্ডেন্ট, কারোর সঙ্গে আর সে নির্ভর করছে না। আবার অসীম থেকে একটা একক ধনাত্মক বিন্দু আধানকে B বিন্দুতে নিয়ে আসা হচ্ছে, সেটার জন্য যে কৃতকার্য সেটা VB। এটাও অন্য কোনো বিন্দুর উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ বিভব যখন বলছি সেটা ইন্ডিপেন্ডেন্ট টু আদার পয়েন্টস, অন্যান্য বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর যে বিভব সেটা যখন শুধু বিভব বলছি সেটা উইথ রেসপেক্ট টু অসীম, ইনফিনিটি রেসপেক্টে বলছি। আর যখন বিভবের পার্থক্য বলবো তখন আমি বলবো VA - VB, এর বিভব মাইনাস এর বিভব। বিভবের পার্থক্য কোথায় থাকে না, পরিবাহী দুই প্রান্তে থাকে। কে সেই বিভব পার্থক্য সৃষ্টি করে না, পরিবাহীকে যখন ব্যাটারির সঙ্গে যোগ করা হয়।
আমরা তড়িৎ বর্তনীর কথায় দেখেছি, তড়িৎ বর্তনীতে দেখেছি কি এরকম একটা পরিবাহী রয়েছে, পরিবাহীর সঙ্গে আমরা একটা ব্যাটারি যোগ করব। এবার ব্যাটারির সঙ্গে এখানে কি করব, একটা রিওস্ট্যাট যোগ করব। রিওস্ট্যাট RH, রিওস্ট্যাট RH সিম্বল দিয়ে লেখা হয়, হ্যাঁ, রিওস্ট্যাট। এই যন্ত্রটার কথা শুধু তোমরা মাথায় রাখবে যে এই যন্ত্রটা কি, রিওস্ট্যাট হলো একটা পরিবর্তনশীল রোধ, আর কিচ্ছু নয়। এইটাকে যখন আমি চেঞ্জ করব, এই মানটা চেঞ্জ করলে এর ভেতর দিয়ে প্রবাহের মাত্রাটা চেঞ্জ হয়, আর কিচ্ছুটি না। ঠিক আছে, এই বিষয় এখানে হচ্ছে আমি ব্যাটারি দিয়েছি, ব্যাটারির সঙ্গে এই বর্তনীকে লাগিয়েছি, লাগালে কি হবে, এর দুই প্রান্তে বিভব প্রভেদের সৃষ্টি হবে। এটা ধরা যায় V1, এটা V2। এই বিভব প্রভেদের জন্য এদিক থেকে এটা যদি উচ্চ বিভব হয়, দেখো এটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, এটা উচ্চ বিভব, আর এটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে, এটা নিম্ন বিভব। তাহলে এখানে V1 গ্রেটার দেন V2, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়। তাহলে এখানে এদিক থেকে এইদিকে কারেন্ট যাবে, যে কারেন্ট যাবে সেই কারেন্ট অর্থাৎ প্রবাহ মাত্রার ভ্যালু হবে I। এই I আর V1 V2 অর্থাৎ V1 V2 ইকুয়ালস টু যদি V বলি, এই I আর V এর মধ্যে কি রিলেশন রয়েছে সেটা যে সূত্র থেকে প্রথম জানা গেছিল, সেই সূত্রটা আর কিছুই নয়, আমাদের আজকের রিলেশন ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা এই I আর V এর মধ্যে রিলেশন পেয়ে থাকি। I সম্পর্কে আমরা জানি, একক জানি, V সম্পর্কে আমরা জানি, একক জানি, সব কিছু জানি। এবার আমরা কি করব, I আর V এর মধ্যে রিলেশন বের করার চেষ্টা করব। আমরা তো অনেক পরিবাহী দেখেছি, তোমরা বলো তো কত রকম পরিবাহী তোমরা জানো? ইলেকট্রিকের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সাহায্যে যে পরিবাহীগুলো পরিবহন করে সেগুলো কি, ধাতব পরিবাহী। কিছু কিছু অধাতব পরিবাহীও রয়েছে যাদের মুক্ত ইলেকট্রন রয়েছে, যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন, এগুলো হচ্ছে সুপরিবাহী। আবার হচ্ছে তামা, রূপা, সোনা বা হচ্ছে পারদ, এইগুলোর মধ্যে তড়িৎ পরিবহন খুব ভালো হয়। এগুলো হচ্ছে সব ইলেকট্রনীয় পরিবাহী। এই ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই ওহমের সূত্র প্রযোজ্য। ওহমের সূত্র তাহলে কাদের মধ্যে রিলেশন দেখায় না, একটা পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদের সঙ্গে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে সেই রিলেশনটা আমরা ওহমের সূত্র থেকে পেয়ে থাকি। ওহমের সূত্র কি তাহলে আসা যাক। দেখো, আমরা প্রথমে একটা পরীক্ষার সাহায্যে করাবো যে আমরা এখানে রিওস্ট্যাট নিয়েছি কেন না, এখানে তো তড়িৎ চালক বল আমরা জানি। কোনো ব্যাটারিকে যদি আমি এখানে খুলে দিই, এখানে যদি একটা চাবি রাখি, চাবিটা খুলে দেওয়া মানে কি, এই বর্তনীটা ছিন্ন হয়ে গেল, ছিন্ন বর্তনী বা ওপেন সার্কিট। ছিন্ন বর্তনীকে কি বলা হয়, ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী, ওপেন সার্কিট। এইখানে আর কারেন্ট যাচ্ছে, তখন এই ব্যাটারির দুই প্রান্ত বা এখানে এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটা কত, ই, সেটাই হলো তার তড়িৎ চালক বল। এবারে যখন আমি জয়েন করে দিচ্ছি, যখন আমি এখানে চাবিটা লাগিয়ে দিচ্ছি, তখন কি হবে, কারেন্ট ধীরে ধীরে এদিক দিয়ে যাবে, তখন এর মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে। আর এই বিভব প্রভেদটা বাড়াবো কিভাবে, এই রিওস্ট্যাটটা কন্ট্রোল করে। ধরা যাক আমি প্রথমে এখানে খোলা রেখেছিলাম, অর্থাৎ এখানে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয়নি। বিভব প্রভেদ যখন সৃষ্টি হয়নি, তখন বিভব প্রভেদের মান আমি কি লিখবো, শূন্য লিখবো। তখন এখানে কারেন্ট কত যাবে, শূন্য। কারেন্ট কত যাবে, শূন্য। এবারে আমি কি করব, বিভব প্রভেদ বাড়াবো। এই বিভব প্রভেদটা মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা কি না, এখানে আমরা একটা ভোল্ট মিটার লাগাবো। এখানে একটা বাংলায় লেখা যায় ভোল্ট মিটার, এখানে একটা আমরা ভোল্ট মিটার দিয়ে দেব। এই করে ভোল্ট মিটার এরকম একটা যন্ত্র হয়, বসানো যায়, টেবিল গ্যালভানোমিটার বলা হয়, সেখান থেকে ভোল্ট মিটার তৈরি করা হয়। ভোল্ট মিটারকে দুটো তার ভোল্ট মিটার থেকে বেরিয়ে আসছে, সেই দুটো তারকে আমরা কি করব, এই তারের এক প্রান্তে যোগ করব, যে তারটার ভেতর দিয়ে আমি কারেন্ট যাওয়া এবং বিভব প্রভেদ এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক পেতে চাইছি, সেই তারটার দুই প্রান্তে আমি এটা যোগ করলাম ভোল্ট মিটার। আর কি করব, এখানে অ্যামমিটার একটা এখানে রেখে দেবো, এদিকে এখানেও অ্যামমিটার রাখা যেতে পারে, এখানে আমি অ্যামমিটার একটা রেখে দিলাম।
এটাও একটা গ্যালভানোমিটার। অ্যামমিটার, ভোল্টমিটার এগুলো সবই গ্যালভানোমিটার। এগুলো হচ্ছে তড়িতে চুম্বকীয় ফল, এই বিষয়ের উপর ভিত্তি করে এগুলোকে তৈরি করা হয়েছে। অ্যামমিটারের সাহায্যে কী মাপা হয় বলো? আগের ক্লাসে আলোচনা হয়েছে। অ্যামমিটার, অ্যামমিটার এসছে অ্যাম্পিয়ার থেকে। অ্যাম্পিয়ার কোন রাশির একক? প্রবাহ মাত্রার একক। তাহলে অ্যামমিটারের সাহায্যে কী মাপা হয়? প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। আর ভোল্টমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? বিভব প্রভেদ পরিমাপ করা হয়। তাহলে এইটা হলো ভোল্টমিটার, এটা হলো অ্যামমিটার। অ্যামমিটার। এখন আমরা কি করছি? রিওস্ট্যাটকে চেঞ্জ করে করে এর ভেতর দিয়ে, এখানে চাবিটা লাগানোই আছে, এর ভেতর দিয়ে আমরা কারেন্ট বাড়াচ্ছি, মানে ভোল্টেজও বাড়ছে, কারেন্টও বাড়ছে। দেখা যাক কীরকম ভোল্টেজ হয়। এইবারে আমরা কি করব, যে দেখব যে এটাকে যখন আমি চেঞ্জ করছি, এটাও যেমন চেঞ্জ হচ্ছে কাঁটা, এটাও চেঞ্জ হবে। এই কাঁটাটাকে আমি এরকম আঁকলাম, এখানে অ্যামমিটার, এটা ভোল্টমিটার। এখানে কাঁটাটা এরকম ছিল প্রথমে, এই কাঁটাটা এরকম ছিল। এরপরে এই কাঁটাটা একটু বিক্ষেপ হয়েছে, এর বিক্ষেপ হয়েছে, 1 নম্বর 1 নম্বর, এই 2 নম্বর জায়গায় এরকম পেয়েছি। তারপরে এর কাঁটা দেখলাম এইরকম জায়গায় এসছে, এরকম জায়গায় এসছে, এর কাঁটাও দেখলাম এরকম জায়গায় এসছে। তারপরে এরকম 4 নম্বর। এইরকম করে আমরা অবজার্ভ করলাম অনেকগুলো বিভব আর অনেকগুলো কারেন্ট, অর্থাৎ আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আমরা অবজার্ভ করলাম। আমরা এইভাবে পরীক্ষা করে থাকি। বিজ্ঞানে যে ফিজিক্সে যে পরীক্ষা করা হয়, এই সমস্ত যন্ত্র এবং সেখানে সার্কিট, প্রবাহিত তড়িতের ক্ষেত্রে এরকম সার্কিট রাখা হয়। সার্কিটে অবশ্যই সবসময় জানবে একটা সোর্স থাকবে, অর্থাৎ একটা ব্যাটারি বা তড়িৎ কোষ থাকবে, আর একটা চাবি অবশ্যই থাকবে। নাহলে চাবিটা সবসময় রাখলে কী হবে? সার্কিট নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, গরম হয়ে যাবে। সেই গরম কেন হয়ে যায় তারপরে আমরা আসবো, কিছুদিন পরেই আমরা জানতে পারবো, 1-2 ক্লাস পরেই আমরা জানতে পারবো কেন গরম হয়। এখন এই অ্যামমিটার, ভোল্টমিটার এগুলো তো থাকবেই, নাহলে কারেন্ট কত যাচ্ছে, বিভব প্রভেদ কত, সেগুলো বুঝবো কী করে? আর কন্ট্রোল করার জন্য যেটা থাকে সেটা হলো রিওস্ট্যাট। এইটা হলো একটা সার্কিট, একটা বর্তনী। এই বর্তনীর আমরা ভেতর দিয়ে মূল প্রবাহ কত যাচ্ছে সেটা দেখছি। মূল প্রবাহটা এইরকম করে যায়, ব্যাটারি পজিটিভ মেরু থেকে এরকম মূল প্রবাহ গিয়ে এরকম করে ঘুরে এরকম করে চলে আসে, অর্থাৎ মূল প্রবাহের দিক এইদিকে হয়। আর এখানে এই পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ আমরা ভোল্টমিটারের সাহায্যে মাপছি। এবারে ধরা যাক এটার বিভব যখন 5 ভোল্ট হলো, তখন দেখা যাবে এখানে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখানে এটা যখন হবে 10 ভোল্ট, তখন কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। 15 ভোল্ট হলে দেখা যাবে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। এইভাবে পেলাম। এইভাবে ওহম, বিজ্ঞানী ওহমও পেয়েছিলেন। এখান থেকে কি ধারণা করেছিলেন দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে এটার ক্ষেত্রে তো কিছু লেখা যাবে না, 0 0, 0কে 0 দিয়ে ভাগ যাবে না। V/I এর ক্ষেত্রে দেখো 5 ভাজিত 1 সমান 5 পেয়েছে। এর ক্ষেত্রেও দেখো 10 ভাজিত 2 সমান 5। এই ক্ষেত্রেও দেখো 15 ভাজিত 3 সমান 5। এখান থেকে তিনি একটা ধারণা এসেছিলেন যে এই সমস্ত পরিবাহী, অর্থাৎ ধাতব পরিবাহীগুলো নিয়ে তিনি যখন পরীক্ষা করেছিলেন, তিনি দেখতে পেলেন যে বিভব এবং প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক। দেখো সবগুলোর অনুপাত সমান, 5/1 5, 10/2 5, 15/3 5। প্রত্যেকটার অনুপাত সমান। প্রত্যেকটা অনুপাত সমান হলে কি হয়, আমরা তাদের মধ্যে সম্পর্ক কি বলি? সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক বলি কি না? হ্যাঁ, তাদের মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক। অর্থাৎ এর মধ্যে বিভব প্রভেদ যত বাড়বে, এই পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট তত বেশি যাবে। সেটা পাওয়া গেল এখান থেকে। এবং এই যে তাদের যে বাড়াটা, এর বাড়ার সঙ্গে তার বাড়া কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। সেটা আমরা লিখব V/I সমান হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা পাওয়া গেছিল ওহমের সূত্র থেকে। কেমন? এবং দেখো একটা জিনিস মনে রাখতে হবে, ওহম যখন পরীক্ষা করেছিলেন তখন তিনি দেখেছিলেন যে এর তাপমাত্রাটা যেন চেঞ্জ না হয়। একটা পরিবাহীর যে তাপমাত্রা, একটা পরিবাহীকে আমি নিয়ে কাজ করছি, কারেন্ট যাচ্ছে, তার মধ্যে গরম হয়ে যায়। আমরা দেখি কেন গরম হয়ে যায় এখনো পর্যন্ত আমরা জানি না। আমরা এর পরের অংশে জানবো যে জুল ক্রিয়ায় সেখানে পরিবাহীর মধ্যে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ সেখানে পরিবাহীটা গরম হয়ে যায়। তখন কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন থাকলে দেখা যাবে এটা
ঠিকঠাক ধ্রুবক হচ্ছে না, কাছাকাছি ধ্রুবক হচ্ছে, ভালোভাবে হচ্ছে না। এই কারণে ওহমের সূত্রে বলা হলো যে পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবে ওর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যায় তারা পরস্পর সমানুপাতিক হয় এবং তাদের যে অনুপাত সেটি একটি ধ্রুবক, ওই ধ্রুবককে আমরা বলে থাকি পরিবাহী রোধ। আর যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য সেই পরিবাহীগুলোকে বলা হয় ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী, ওহমিক কন্ডাক্টর। সেই ওহমীয় পরিবাহীগুলো কি কি অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। আমরা বলেছি যে রূপা, সোনা বা তামা এই সমস্ত পরিবাহী, পারদ এই সমস্ত পরিবাহী কিন্তু ওহমীয় পরিবাহী, অর্থাৎ ধাতব পরিবাহীগুলো কিন্তু এই ওহমের সূত্রটাকে একেবারে মেনে চলে। এছাড়াও কি কি পরিবাহী রয়েছে কথা প্রসঙ্গে এগুলো আলোচনা করে নিতে হয়, আমাদের জানতে হয়। বিভিন্ন রকম কোশ্চেন আসে, আমরা 10 লেভেল, ক্লাস 10 লেভেলে পড়ছি, এক্ষেত্রে আমাদের ইনফরমেশন অনেকগুলো জানতে হয় যে আমরা তাহলে আর কি কি পরিবাহী আছে। ওহমীয় পরিবাহী বাদে আর যে পরিবাহীগুলো আছে, ওহমীয় পরিবাহীগুলো মূলত হচ্ছে কি ইলেকট্রনীয় পরিবাহী। এই পরিবাহীগুলো কি ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন। ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। এই পরিবাহীগুলো কি কি না ধাতব পরিবাহী আর কিছু অধাতব। ধাতব পরিবাহীগুলো হলো ওহমীয় পরিবাহী। আর কিছু পরিবাহী সেগুলো হচ্ছে কি কি হয়, একটা হচ্ছে অর্ধ পরিবাহী হয়, অর্ধ পরিবাহী। সেগুলো কি আছে, জার্মেনিয়াম আছে, সিলিকন রয়েছে। এই সমস্ত যে পরিবাহীগুলো এগুলো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী কেন বলা হয়, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি নয়। এদের মধ্য দিয়ে যখন এখানে বিভব দেবো দেখা যাবে এদের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু সেই কারেন্টটা এর মধ্যে এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে যত ভালো মানের কারেন্ট যায় তার থেকে অনেক গুণ কম, 1000 গুণ, 100, 500, 1000, 2000 এরকম কম হয়। তাহলে পরিবহন ক্ষমতা তাদের কম, এই কারণে এদেরকে বলা হচ্ছে, কিন্তু খুব কম না, এই জন্য এদেরকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী। আর একটা হচ্ছে কুপরিবাহী। কুপরিবাহী তো আমি আগেই বলেছি, কাঠ, কাঁচ, কাগজ, কাগজ, চীনামাটি এই সমস্ত বলেছি, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা আজকের এই পরিবাহী কথা বলবো, অর্থাৎ কুপরিবাহী কিন্তু আলোচনা করছি না, কুপরিবাহীর গল্প আমাদের এখানে আর নেই। এখন আমাদের কি কথা যে আমরা ধাতব পরিবাহী অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী যেগুলোকে আমরা বলছি ওহমীয় পরিবাহী, সেই পরিবাহীর ক্ষেত্রে আইভি রিলেশন আমরা পেয়েছি, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের রিলেশন পেয়েছি, তারা পরস্পর সমানুপাতিক, ওহমের সূত্র আমরা বলেছি। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই সম্পর্কটা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। এছাড়াও আর এক প্রকার পরিবাহী আছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো না, বিভিন্ন লবণ আছে, বিভিন্ন ক্ষার, অ্যাসিড, এই সমস্ত পদার্থকে যখন জলীয় দ্রবণে রাখা হয় বা গলিত অবস্থায় এরা থাকে তখন এদের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন এরা বিভাজিত হয়ে যায়, ভেঙে যায়, ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায়। তার ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারে, তবে এদের তড়িৎ পরিবহনটা কিন্তু এক হয়। এদের ক্ষেত্রে ক্যাটায়ন প্লাস অ্যানায়ন তড়িৎ পরিবহন করে, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। আর এদের ক্ষেত্রে ইলেকট্রন, ইলেকট্রন প্লাস হোল, ইলেকট্রন এবং হোল এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে। আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে শুধুমাত্র মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে বাহক হিসাবে কাজ করে সে সমস্ত পরিবাহী কিন্তু ওহমীয় পরিবাহী। আর এরা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর, অওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী। মনে রাখবে যে ওহমিক কন্ডাক্টর আর নন ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর কোনগুলো, ধাতব পরিবাহীগুলো, সোনা, রূপা, তামা, পারদ, এই সমস্তগুলো হলো ওহমিক পরিবাহী। আর এগুলোর জন্য এই পরিবাহীগুলোতে পরিবহনের জন্য দায়ী কে না ফ্রি ইলেকট্রন।
আর অর্ধপরিবাহী কি হয়, জার্মেনিয়াম, সিলিকন, এদের পরিবহন ক্ষমতা ধাতব পরিবাহী থেকে কম। এদের মধ্যে যে পরিবহন হয়, এদের ভেতরে পরিবহনের জন্য দায়ী ইলেকট্রন প্লাস ভোল্ট। আর এছাড়াও আরেক প্রকার পরিবাহী আছে, এদের মধ্যে পরিবহন ক্ষমতা ভালো, তবে এটা হচ্ছে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। এদের পরিবহনের জন্য দায়ী হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন। এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। অর্ধপরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ ওহমের সূত্র মেনে চলে না। এই কারণে এদেরকে নন ওহমিক কন্ডাক্টর বলে। এবারে কিভাবে এদের গ্রাফ দিয়ে যদি আমি বুঝতে চাই যে এদের মধ্যে আইভি অর্থাৎ ওহমীয় পরিবাহী ক্ষেত্রে আইভি রিলেশন কি হবে, এইরকম যদি সম্পর্ক থাকে, আমরা যে পরীক্ষা থেকে যেটা পেয়েছিলাম, ধরো ভি আর আই আমরা কি পেয়েছিলাম, 0 থাকলে 0 হয়, এটা থাকে, এটা যদি 5 থাকে এটা 1 হয়, এটা 10 থাকলে এটা 2 হয়, এটা 15 থাকলে এটা 3 হয়। এরকম যে এক্সাম্পল পেয়েছিলাম তার গ্রাফ কিরকম হবে বলে ফেলো দেখি তোমরা। আই ভি, এটা হচ্ছে আই হচ্ছে অ্যাম্পিয়ার এককে, ভি হচ্ছে ভোল্ট এককে। হ্যাঁ, 0 তে 0, তারপরে এর ধরো 1, এর একটা 5, 10, 15, 5, 10, 15 করলাম। আর এদিকে সরি, এটা হচ্ছে আই, এটা ভি করেছি, সরি এদিকে ভি করে দিই, আর এদিকে ভি ভোল্ট, আর এদিকে আই করে দিই। কেমন, কোনো অসুবিধা নেই। আই ভিটা অ্যাকচুয়ালি করা হয় এখানে অ্যাম্পিয়ার, এখানে 5, 10, 15 করে দিলাম, এখানে আমরা 1, 2, 3। এর 1 যখন হয় এই তখন হয়, আই যখন 1 হয় ভি তখন 5 হয়, তাহলে আমি কি করব, এইখানে পয়েন্ট পাবো। আবার এর যখন 2 হয় ভি তখন হয় 10, তাহলে আমি কি পাবো, এইরকম করে নিই। তারপরে এখানে যখন 3 হয় তখন এর পাবো 15। এইভাবে কিন্তু আমরা গ্রাফ পাই, অর্থাৎ এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা আইভি গ্রাফ বা ভিআই গ্রাফ। এখানে আমি যেটা পেলাম ভি বাই আই, এটা কনস্ট্যান্ট। দেখো একটা গ্রাফ যখন আঁকি তখন তার স্লোপ বা নতি থাকে, সেই স্লোপ বা নতিটা হলো এখানে হচ্ছে ভি বাই আই। এখানে এই যে গ্রাফ, এখানে যদি ভি করি, ভি বাই আই কে বলা হচ্ছে এর নতি, তোমরা পরে পাবে। হ্যাঁ, নতি কাকে বলে, একটা গ্রাফ, একটা লেখচিত্র, তার নতি হলো কি, ওয়াই অক্ষের দিকে যেটা রয়েছে, ওয়াই অক্ষের দিকে এখানে ভি রয়েছে, আর এক্স অক্ষের দিকে রয়েছে আই। ওয়াই অক্ষের দিকে পরিবর্তন কতটা হচ্ছে বাই এক্স অক্ষের দিকে পরিবর্তন কতটা হচ্ছে, সেটাই হলো তার নতি। এক্ষেত্রে এই নতিটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু নন ওহমিকের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে যখন আমি লিখি তখন এটাকে এদিকে যদি আই দিয়ে ভি দিই তখন গ্রাফটা এরকম হয়। আই কিন্তু উপরের দিকে দিচ্ছি, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ারের অর্ডারে হয়, আর এটা হচ্ছে ভোল্ট এই অর্ডারে থাকে। এর মান এইরকম ভোল্ট অর্ডারে থাকে, আর এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার অর্ডারে থাকে। এই ক্ষেত্রে দেখো গ্রাফটা কিন্তু বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যায় না, ওখানে কি হয়, যখন কোনো ইলেকট্রন ভোল্ট সেখানে থাকে অর্ধপরিবাহী, সেখানে কি হয়, যখন তার উষ্ণতা বাড়ে তখন কি ইলেকট্রন ভোল্ট বেশি উৎপন্ন হয়। আর ধাতুর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনের পরিমাণ নির্দিষ্ট, যখন উষ্ণতা বাড়ে তখন কি হয়, ধাতুর পৃষ্ঠে ওই ইলেকট্রনগুলোর মধ্যে ধাক্কা থাকে, সংঘর্ষ বেশি হয়, তার ফলে কি হয়, তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মানটা খানিকটা হলেও কমে যায়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এদের যত ইলেকট্রন ভোল্ট পেয়ার সৃষ্টি হবে, ইলেকট্রন এবং গর্ত বলা হয়, তাদের জোর যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানটা তত বেড়ে যাবে। অর্থাৎ বিভব বাড়ালেও এর প্রবাহটা অনেকটা বেড়ে যাচ্ছে, ফলে সরাসরি এইরকম সম্পর্ক হচ্ছে না। এইরকম যদি হয় তখন এগুলোকে বলা হয় ধাতব বা ওহমীয় পরিবাহী। আর এরকম সরল সম্পর্ক না হলে এটাকে বলা হয় অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী, বুঝা গেল? তাহলে ওহমীয় পরিবাহী কোনগুলো, যেগুলো হচ্ছে আইভি গ্রাফ। এখানে যদি আই লিখতাম, এখানে ভি লিখতাম, তাহলে ওই গ্রাফটা সরল রৈখিক হতো। হ্যাঁ, স্লোপটা তখন ভি বাই আই লেখা হতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যে রাশিটা পেতাম, যে কনস্ট্যান্ট, এই রাশিটাকে আমরা এখন ভি বাই আই বলে এটাকে রোধ বলছি। এই রোধ সম্পর্কে আমি আসছি, এর পরের আলোচনায় আমি আসছি। এই অংশে আমরা এই পর্যন্ত আলোচনা করব ওহমের সূত্রটা। এখানে আমরা দেখছি যে ওহমীয় আর অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে সম্পর্কটা, পার্থক্যটা কোথায়। এখানে হচ্ছে লিনিয়ার গ্রাফ আর এটা হচ্ছে নন লিনিয়ার গ্রাফ, অর্থাৎ রৈখিক একটা সম্পর্ক রয়েছে, এখানে ঐকিক নিয়ম প্রয়োগ করা যাচ্ছে। কিন্তু অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কোনো ঐকিক নিয়ম প্রয়োগ করা যাচ্ছে না। এই হলো ওহমীয় পরিবাহী আর অওহমীয় পরিবাহীর মধ্যে পার্থক্য।
এখন আসল কথাটায় আসা যাক। ওহমের যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখে ফেলবো প্রথমে। সেখান থেকে আমরা একটা পরিবাহীর বিশেষ ধর্ম পাব। সেই ধর্ম পর্যন্ত আজকের আলোচনা। ওহমের সূত্র কি বলেছে? যে কোনো পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক হয়। এটা তোমরা মুখস্থ করে নেবে। হ্যাঁ, এখনই তোমরা পজ করে লিখে নাও, লিখে তোমরা মুখস্থ করে নাও যে কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা। উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা বলেছি কেন না, উষ্ণতা পরিবর্তন হলেও কিন্তু এটা আর এদের মধ্যে যে বিভব প্রভেদ বায়ু প্রবাহ মাত্রা, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এটা আর কনস্ট্যান্ট থাকবে না। এই কারণে উষ্ণতা বলেছি। অন্যান্য ভৌত অবস্থা মানে কি না, চাপ, আলোক, এই সমস্ত প্রভাবও রয়েছে। সেলেনিয়াম বলে একটা পরিবাহী রয়েছে, তাতে আলো পড়লে তার পরিবহন ক্ষমতা বেড়ে যায়। আবার কার্বন, বুড়ো, এই সমস্ত কিছু পরিবাহী রয়েছে যেখানে হচ্ছে কি চাপ দিলে, মাইক্রোফোনের যে কনসেপ্ট, মাইক্রোফোনের যে কার্যনীতি, সেখানে তোমরা দেখতে পাবে যে কোনো পরিবাহীর উপরে চাপ বেশি সৃষ্টি হলে সেখানেও তার পরিবহন ক্ষমতার পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এটা আর সমানুপাতিক থাকবে না। এই কারণে এই কথাগুলো বলা আছে। উষ্ণতা পরিবর্তন হলে কি হবে, তো আমি বলেইছি যে উষ্ণতা বেড়ে গেলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবহন ক্ষমতা কমে যায়, অর্থাৎ সেখানে বেশি বিভব দিলে কম কারেন্ট যাবে। আর উষ্ণতা বেড়ে গেলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, এটা আরো বেড়ে যায়, কারণ উষ্ণতা বাড়লে সেখানে তার ইলেকট্রন হোল সংখ্যা বেড়ে যায়, ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা বেড়ে যায়। এক্ষেত্রে ইলেকট্রন, আমাদের যে পরিবাহীর কথা বলছি ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে না, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রনের সংখ্যা নির্দিষ্ট। এই কারণে এখানে কি হবে, যত উষ্ণতা বাড়বে ধাক্কাধাক্কি তাদের মধ্যে বাড়বে, তার ফলে তারা যেদিকে যেতে চাইছিল তাদের বেশি ব্যাঘাত ঘটবে, অর্থাৎ সেখানে কারেন্টটা বাধাপ্রাপ্ত, আই কমে যাবে। বিভব একই থাকলেও উষ্ণতা বাড়লে আই কমে যাবে, আর আই কমে যাওয়া মানে V/I এর মান কমে যাবে, তার ফলে এটা কনস্ট্যান্ট থাকবে না। এই কারণে এই কথাগুলো বলা হয়েছে। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক হয়। এই সূত্রটা যখন বলবে তখন তোমাকে সূত্রটা তো লিখে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে তাকে ব্যাখ্যা দিতে হবে। পরিবাহী মানে আমরা পরিবাহী যে চিহ্ন দিই, সেই চিহ্নটা কি হয়, এরকম চুপি চুপি চুপ, এখানে A পয়েন্ট, এখানে B পয়েন্ট, এদের মধ্যে বিভবের পার্থক্য, এটা যদি V1, এটা যদি V2 হয়, এই বিভব V1, এই বিভব V2 হয়, তাহলে বিভবের পার্থক্য V সমান হবে V1 - V2 লিখতে হবে। যে মনে করি একটি পরিবাহীর দুই প্রান্ত AB, এর বিভব যথাক্রমে VA ও VB বা V1 ও V2, এদের মধ্যে বিভব পার্থক্য হবে V = V1 - V2। এই অবস্থায় ওই পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে এবং তার মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা I যায়, ওহমের সূত্র অনুযায়ী V সমানুপাতিক I। ওহমের সূত্র লিখেছো, লেখার পরে তোমাকে ব্যাখ্যা দিতে হচ্ছে V সমানুপাতিক I। অতএব V সমান একটা কনস্ট্যান্ট, যেটাকে R দিয়ে আমরা লিখি, R × I। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ, V = R × I। অর্থাৎ আমরা V/I সমান পাবো R। এই R হলো একটি ধ্রুবক, যে ধ্রুবকটাকে বলা আছে পরিবাহীর রোধ। এরপরের দিন আমরা রোধের ব্যাখ্যা নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত, ভালো থাকো তোমরা।